ঐকমত্যের সুপারিশ জনগণের সঙ্গে প্রতারণা অভিযোগ বিএনপির। গণতান্ত্রিক উত্তরণ ব্যর্থ হলে তার দায় ডক্টর ইউনূসের। যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। গণভোটের তারিখ ঘোষণা বিলম্বিত হলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলছে জামায়াত। নভেম্বরেই গণভোট দাবি। জুলাই সনদ ভঙ্গুর করে পতিত শক্তিকে ফেরানোর চেষ্টা চলছে অভিযোগ এনসিপির। শহীদ মিনারে সনদ পাঠের আহ্বান। যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম, কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা এটা কিন্তু নিউট্রাল নয়, এটার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটিস নেই। আলোচনার মাধ্যমে সমাধান হবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া বললেন রিজওয়ান। ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে দেশ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পঞ্চম দিনের আপিল শুনানি। মেট্রো রেল দুর্ঘটনা নিহতের পরিবারকে 2 কোটি ক্ষতিপূরণের রোল। হারিকেন মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড পুরো জ্যামাইকা। ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি। ক্যাটাগরি 4-এ নেমে উঠছে কিউবার দিকে। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ টি-20 সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশে। চট্টগ্রামের সাগরিকায় সন্ধ্যা 6টায় শুরু খেলা। দুপুরে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা অভিযোগ করে অবিলম্বে সুপারিশ সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অভিযোগ, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ জাতিকে বিভক্ত করবে। নির্বাচনী প্রতীক নিয়ে আরপিওর নতুন বিধান উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অফ ল, ট্রানজিশন টু এ ডেমোক্রেটিক বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ঐক্যের জন্য গঠন হলেও অনৈক্য তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে প্রতীক নিয়ে আরপিওর নতুন বিধান যুক্ত করার সমালোচনাও করেন সালাউদ্দিন আহমদ। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে আরপিও অর্ডিন্যান্সটা পাশ হয়েছে, সেটা এখন অর্ডিন্যান্স হওয়ার অপেক্ষায় আছে। যেমন জোটভুক্ত যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে অথবা জোটের যে কোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে ক্ষোভ জানান বিএনপি মহাসচিব। এই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে এর অন্যথা হলে তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদি এর থেকে কোনো ব্যর্থতা ঘটে, এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
গণভোটের তারিখ ঘোষণা যতই বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই বাড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোট দাবি করেন তিনি। এদিকে আগে গণভোট না হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। হাসান আল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বুধবার জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনে থাকা দলগুলো। এর মধ্য দিয়ে নির্বাচনী জোটের রূপরেখা স্পষ্ট করল ইসলামী দলগুলো। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ফের পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতোমধ্যে উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা লক্ষ্য করছি গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছেন। এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণের সুযোগ নাই। আর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণায় বিলম্ব হলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে। ৩ নভেম্বর বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন চাই, কিন্তু যত গণভোটের ডেট ডিক্লেয়ার করতে গভর্নমেন্ট ডিলে করবে ততই মূল নির্বাচনের তারিখ কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারে। এই জন্য এই জটিলতা এড়াবার জন্য আমরা এই সমমনা ৮টি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা, তিনি যেমন সরকারেরও প্রধান তেমনি ন্যাশনাল কনসেনসাস কমিশনেরও প্রধান, দুই প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা, সংশয় মুক্ত করা। এদিকে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচন ও গণভোট সহ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি দল। পরে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই চার্টারের প্রস্তাবগুলো গুচ্ছ আকারে গণভোটের আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সকলে মিলেই ঐক্যবদ্ধভাবেই তো এনসিসিতে আমরা একমত হয়েছি, তো সুতরাং যেটা আমরা একমত হয়েছি সেটাই সাবমিশন হয়েছে। এখন বিএনপি যদি নতুন কথা বলে এটা তাদের দায়িত্ব, এটা আমাদের এ ব্যাপারে কমেন্টের কিছু নেই। জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো, যেটা আমি বলেছি। আর আগামী নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গণভোটের সময় নিয়ে মল্লযুদ্ধে লিপ্ত বিএনপি জামায়াত, এর মধ্য দিয়ে জুলাই সনদ ভণ্ডুল করে পতিত শক্তিকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বুধবার দুপুরে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদের আদেশ পাঠ করার আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারী। হিমেলের রিপোর্ট জানাচ্ছেন তামিম মাহমুদ। বুধবার দুপুরে বাংলা মোটরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জুলাই সনদের প্রজ্ঞাপন নিয়ে প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কোনো দল নয়, জনগণকে প্রাইম এখানে রেখেছেন, অর্থাৎ দলের উপরে দেশকে রেখেছেন, জনগণকে রেখেছেন। জানান, ঐক্যমত্য কমিশনের দেয়া চূড়ান্ত খসড়া দেখে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত্য কমিশন, এই কমিশনেই বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। গণভোট যখনই হোক এনসিপি স্বাগত জানাবে উল্লেখ করে পাটোয়ারী বলেন, গণভোটের সময় নিয়ে মল্লযুদ্ধ করছে বিএনপি জামায়াত। আপনি আগে করেন পরে করেন, দুটাতেই তো ইলেকশন কমিশনের আপনার টেস্টিং এর মধ্য দিয়ে যেতে হবে, এবং এই গুন্ডাতন্ত্র, মাস্তানি, ভোট কেন্দ্রের এই ধরনের যে পরিস্থিতি, সেটা থেকে আমাদের মুক্তির একমাত্র উপায় হলো গণভোটটা সুষ্ঠুভাবে। আমরা ফোকাস করতেছি যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয়, কিন্তু বিএনপি এবং জামায়াত এই কথাটা বলছে না যে গণভোটটা যাতে সুষ্ঠু প্রক্রিয়ায় হয়। আমাদের দাবিটা হলো গণভোট যাতে আগে হোক বা পরে হোক সুষ্ঠু প্রক্রিয়ায় গণভোট হতে হবে, কারণ জনগণের
যে ভোটিং পাওয়ার, সেটার মধ্য দিয়ে এটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুলাই সনদের আদেশ জাতীয় শহীদ মিনারে গিয়ে পাঠ করার আহ্বানও জানান তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়া আমার যে অধিকার আছে। দলীয় প্রতীক প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলার প্রতীক দিতে আইনি বাধা নেই, এর কোনো বিকল্প মানবে না এনসিপি। ভাই, আমরা তো জুডিশিয়ারির বাইরে কোনো কিছু চাই নাই। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। নাগরিক। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের রূপরেখা প্রকাশের পর আবারও মুখোমুখি অবস্থানের রাজনৈতিক দলগুলো। গণভোটের সময় জুলাই সনদের নোট অব ডিসেন্ট, সংসদের গাঠনিক ক্ষমতা নিয়ে নিজেদের মতের উপর অচল বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। তবে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে বিভক্তি দ্রুতই অবসান ঘটবে বলে আশা করছেন রাজনীতিবিদরা। তাদের মতে কিছুটা ছাড় দিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে হবে। হাসান আল মাহমুদের রিপোর্ট। আদেশ জারি করবেন, সাইন করবেন। ৮ মাসের দীর্ঘ আলোচনায় জুলাই সনদ চূড়ান্ত হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। মঙ্গলবার বাস্তবায়ন রূপরেখা প্রকাশের পর আবারও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। নোট অব ডিসেন্ট, গণভোটের তারিখ সহ নানা ইস্যুতে নিজেদের মতের উপর এখনও অবিচল তারা, যা জাতীয় নির্বাচন আয়োজনে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তবে আদর্শিক বিভক্তি থাকলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গণভোটের সময় নিয়ে বিতর্কের দ্রুত অবসান ঘটবে বলেই মনে করেন তিনি। আমি মনে করি এখন যে ফরম্যাটে বলা হলো তাতে ভোট বেশি পড়তে পারে যদি রাজনৈতিক দলগুলো উদ্যোগ নেয়, এক। আর ২ নম্বর, খরচ এত বেশি হবে না যে আমি বিয়ার করতে পারি। যতই হোক, এটা তো অকল্পনীয় কোনো টাকা নয় যে ওই কারণে করবে। ফলে দুটোর কোনোটাতেই আমি মৌলিক কোনো সমস্যাই দেখছি। নোট অব ডিসেন্টের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান থাকলেও কিছু ছাড় দিয়ে নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর জন্য একমাত্র সমাধান বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা একমত, সুতরাং এর চাইতে বেটার সলিউশন আমার মনে আর হতে পারে না। আমরা যখন গণভোটে যাব, ওটার মধ্য দিয়ে সব প্রশ্নের সমাধানটা হয়ে যাবে। তারা বলছেন, নতুন সরকার নিজেদের দলীয় দৃষ্টিভঙ্গিতে সংস্কার প্রক্রিয়ায় পরিবর্তন আনবে, তা মেনে নিয়ে সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে। জনগণ দেখবে কাদের নোট অফ ডিসেন্টের জন্য আমরা সমাধানটা আরও ভালোভাবে করতে পারি নাই, জনগণ সেটা বিচার করবে। জনগণ যদি আগামী দিনে তাদের হাতেই দায়িত্ব তুলে দেয়, তাহলে এটা তো বুঝলাম যে তাদের নোট অফ ডিসেন্টের পক্ষে আছে জনগণ। আর যদি জনগণ এটার বিপক্ষে তোলে, তাহলে বোঝা গেল যে এটার কারণেই তাদের বিপক্ষে গিয়েছে জনগণ। যেগুলোতে তারা দ্বিমত বলছে তাদের জন্য তো ওপেন থাকছেই। পার্লামেন্ট যখন, সেই পার্লামেন্টে যাই করি না কেন, কনস্টিটিউশনের বেসিক পয়েন্ট টাচ করলে তো সেটার জন্য অ্যামেন্ডমেন্ট লাগবে, সেটার জন্য পার্লামেন্টের 2/3 মেজরিটি সাপোর্ট লাগবে। তো সেটা তারা করে নেবে সেই প্রসিজিওরে, তাতে অসুবিধা হওয়ার কথা না। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর করতে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নেতারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না, কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সকালে রাজধানীর গুলশানে এম্পাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটির অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে। মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যেতে পারে। একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল, কিন্তু সরকার কোনো মতেই কোনোদিনও পক্ষপাতিত্ব করছে না। নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সরাসরি বাসভবন যমুনায়। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা পরিষদ সদস্য সহ সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব কে পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সবাই জানতে পারবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে জানিয়ে তিনি বলেন, তাড়াহুড়ো করার কারণে পরবর্তী সরকার এলে অতিরিক্ত সময়ক্ষেপণ হতে পারে। সকালে রাজধানীর বিচ অডিটোরিয়ামে ব্লু ইকোনমি নিয়ে সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, রাজনৈতিক সদিচ্ছায় অভাবেই ব্লু ইকোনমি নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সমালোচনা করেন সমুদ্র সম্পদ নষ্ট করা নিয়েও। একটা সরকার হচ্ছে প্রোভাইডার, একটা সরকার হচ্ছে পলিসি মেকার, একটা সরকার হচ্ছে বিজনেসকে অ্যাডভান্স করার জন্য যা যা করা দরকার তাই করবে। আমাদের এখন চিন্তা করতে হবে যে ভবিষ্যতে আমরা কনভেনশনাল ইঞ্জিনের শিপ কিনবো না আমরা ডুয়েল ফুয়েল কিনবো, যাতে উই ক্যান চেঞ্জ, না হলে হঠাৎ উই ক্যান বি কট আনঅ্যাওয়্যার। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি আগামী রোববার। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পঞ্চম দিনের শুনানি হয়। শুনানি শুরুতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ে যে বিতর্কিত পর্যবেক্ষণ দিয়েছিলেন তা প্রত্যাহার দাবি করেন রিচকারীর আইনজীবী শাহরিয়ার কবির। পরে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম খুনের সংস্কৃতি চালু হয়েছিল। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে না আসে, দেশে আবারও একনায়কতন্ত্র চালু হবে। কেয়ারটেকার গভর্নমেন্টের যে আপিলটা অ্যালাউ হয়েছিল, এই আপিলটা খারিজ করতে হবে। এটা ডিসপোজ অফ করলে হবে না, কোনো অবজারভেশন দেওয়া যাবে না। হয় এটা অ্যালাউ করবে, না হলে খারিজ করবে। অবজারভেশন দিতে গেলে জাতি বিভ্রান্ত হবে। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নিহতের পরিবারকে কেন এই 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সোমবার সকালে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 20তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। গেল বছরের 5 আগস্ট আশুলিয়াতে সংঘটিত নৃশংসতার বর্ণনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাক্ষী। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বৃহস্পতিবার। বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা। একদিকে পুরনো আইনি কাঠামো, অন্যদিকে মামলা জট, সব মিলিয়ে ন্যায় বিচার পেতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, প্রয়োজন কাঠামোগত ও পরিকল্পিত সংস্কার। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। জুলাই অভ্যুত্থানের পর যেমন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, সেই পরিবর্তনের হাওয়া লেগেছে বিচার বিভাগেও। এরই মধ্যে মামলার জট, পুরনো আইন, রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রশাসনিক জটিলতা ন্যায় বিচারের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। এসব সংকট নিরসনে একগুচ্ছ উদ্যোগও নিয়েছেন প্রধান বিচারপতি। এর মধ্যে বিচার বিভাগে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা অনেকটা দ্বারপ্রান্তে। এছাড়া জুলাই সনদেও উঠে এসেছে আরও নানামুখী সংস্কার প্রস্তাবনা। সব মিলে স্বাধীন জনবান্ধব বিচার বিভাগের লক্ষ্যে অনেকটা এগিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনজীবী শিশির মুনির বলছেন, জুলাই অভ্যুত্থানের পর বিচারপতি নিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন, পৃথক সচিবালয়ে অগ্রগতি সহ সংস্কার হয়েছে বেশ কিছু জায়গায়। তবে এসব সংস্কার কাজকে টেকসই ও দ্রুত বাস্তবায়ন করার পরামর্শ তার। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা পদ্ধতি বের হয়েছে। নিম্ন আদালতের বিচারকদের যে সচিবালয় গঠন করা হবে, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়, এই ব্যাপারে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে। পাইলট প্রজেক্ট আকারে বাংলাদেশের কিছু কোর্টে আপনার তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগণের ভোগান্তি কমানোর চেষ্টা করা হয়েছে। কমার্শিয়াল কোর্ট
আলাদা করে করার জন্য একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। কনস্টিটিউশন সংশোধনীর মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করা হয়েছে। বিচার বিভাগের মধ্যে একটা মেরিটোক্রেসি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এটার এফেক্ট আরেকটু পরে পাওয়া যাবে। এদিকে বিচার বিভাগকে স্বাধীন করতে হলে কাঠামোগত পরিবর্তনে গুরুত্বারোপ করেছেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রধান হিসেবে তিনিও কিন্তু আইনের পেরিফেরির মধ্যে কাজ করেন। সুতরাং একটা আইন সংশোধন করে বিচারিক যে প্রক্রিয়া স্তরগুলো আমি বললাম, ওই স্তর কমিয়ে আনার কাজটা কিন্তু পার্লামেন্টকে করতে হবে, একটা রাজনৈতিক সরকারকে করতে হবে। আইনজীবীদের প্রত্যাশা সর্বোচ্চ আদালত যেন থাকে সব রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত। দেয়ার ইজ এ কোয়ালিটেটিভ চেঞ্জ আফটার 5th August, বাট একটা জিনিস ভয়ের জায়গা থেকেই যায়, এটা কতদিন আমরা ধরে রাখতে পারবো? আমরা কি 5 বছর ধরে রাখতে পারবো, 10 বছর ধরে রাখতে পারবো? হু নোজ। আইনি রিফর্মটা নেসেসারি টু গিভ দ্য সেফগার্ড টু দিস ইনস্টিটিউশন, যাতে কোনো একটা চূড়ান্ত খারাপ অটোক্র্যাট গভর্নমেন্ট যদি আবারও কোনো কারণে চলে আসে, সেজন্য সবকিছু করতে পারলো জুডিশিয়ারির উপরে হাতটা না দিতে পারে। তবে সংস্কার বাস্তবায়নে বিচার বিভাগ সংস্কারের অন্যতম পথিকৃৎ মাস্টার হোসেনের পরামর্শ, গঠন করতে হবে শক্তিশালী কমিশন। পাওয়ারফুল কমিশন, দক্ষ আইনজীবী, বিচারক এবং ভুক্তভোগ একাডেমিশিয়ান, তাদেরকে নিয়ে একটা কমিশন, পার্মানেন্ট কমিশন করতে হবে। বিচার বিভাগের সংস্কার, বিচার বিভাগের ব্যাকলগ রিডিউসড, মানুষের হয়রানি লাঘব এবং সহজে কম খরচে মানুষকে ন্যায় বিচার দেওয়া। বিচার বিভাগের সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকারে আইনের শাসন প্রতিষ্ঠা চায় আইনজ্ঞরা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বারবার কলুষিত হয়েছে দেশের বিচার বিভাগ। তবে 24-এর গণ অভ্যুত্থান সুযোগ সৃষ্টি করেছে বিচার বিভাগকে সাধারণ মানুষের করে তোলার। আইনজীবীরা বলছেন, বিচার বিভাগের সংস্কারে কোনো বিচ্ছিন্ন পরিবর্তন নয়, প্রয়োজন টেকসই ও কাঠামোগত পরিবর্তন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-201 এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। বুধবার সকাল 10:30টার দিকে বোর্ডিং ব্রিজে ধাক্কা দেয় বিমানটি। তখন এতে 262 জন যাত্রী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হচ্ছে এবং দুপুর 2:30টার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানো হবে। তবে বিমানের ক্ষয়ক্ষতি এখনো নির্ধারণ করা যায়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের 10 দিন পার হলেও স্বাভাবিক হয়নি আমদানি কার্যক্রম। একদিকে আগুন থেকে রক্ষা পাওয়া পণ্যের তালিকা পাচ্ছে না ব্যবসায়ীরা, অন্যদিকে নতুন আমদানি পণ্য ছাড় করাতে ঘুরতে হচ্ছে দপ্তরে দপ্তরে। এমন অনিয়ম আর অব্যবস্থাপনায় বিপাকে আমদানিকারকরা। ফাহিম ইউসুফের প্রতিবেদনে বিস্তারিত। চায়না থেকে সপ্তাহখানেক আগে সুতাসহ গার্মেন্টসের কাঁচামাল এসেছে শাহজালাল বিমানবন্দরে, কিন্তু নানান চেষ্টা করেও পণ্যের হদিস পাচ্ছেন না এক ব্যবসায়ী। দেশ টিভির সঙ্গে আলাপকালে বিমান কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনা আর অনিয়মের বিষয়ে এভাবেই ক্ষোভ ঝাড়েন তিনি। বিমান আমাদের হেল্প করতেছে না, লোডারের সমস্যা, মাল নিয়ে এসে অনেকক্ষণ সময় করতে হয়, 3-4 ঘন্টা মানে সিরিয়াল দেওয়ার পরেও 7-8 ঘন্টা পরে মাল পাইতে হয়। 5-7টা শিপে এখনো কোনো প্লেট পাই নেই, মালের কোনো সন্ধান পাইনি এখন আমরা এগুলা। ব্যবসায়ীরা জানান, পণ্যের হদিস পেলেও সেটি খালাস করতে কাগজপত্র নিয়ে ঘুরতে হচ্ছে দপ্তরে দপ্তরে। এই যেমন প্রাণ আরএফএল-এর এই কর্মকর্তা গেল 4-5 দিন ধরে পণ্য খালাসের কাজ সম্পন্ন করছেন। তার অভিযোগ নানা অব্যবস্থাপনার। এই প্লেসে আপনার গাড়িগুলি উঠানো যাচ্ছে না, একটা মাত্র ফকলিফট দিছে বিমান কর্তৃপক্ষ। এত অল্প জায়গার মধ্যে মাল আরগুলি বের করে রাখা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, গেল 10 দিনে নতুন অন্তত 500 টন আমদানি পণ্য হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত খালাস হয়েছে মাত্র 170 টন পণ্য। তারা বলছেন, আগে 4টি গেট দিয়ে কার্যক্রম চললেও এখন পণ্য খালাস হচ্ছে শুধুমাত্র একটি গেটে। ফলে পণ্য খালাসে তৈরি হয়েছে তীব্র চাপ। এখানে 18 তারিখেরও কিছু আছে, 19, 20 এবং 21 তারিখে শিপমেন্টও কিছু আছে। বিমান সিকিউরিটি হয়ে গেছে, আবার এদিকে বলতেছে সিরিয়ালের জন্য আমরা মাল করতে পারতেছি না। এটা যদি যায় তো তারপর ওটা দুখাবো, তারপর আপনারটা হয়ে যাবে। C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন,
নতুন টার্মিনালে অস্থায়ীভাবে কার্গো রাখার ব্যবস্থা করা হলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব। সেই সঙ্গে দ্রুত গেট সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের। 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে পণ্য আনার যে ঝামেলাটা, এটা আনাটা অনেক দুরূহ কষ্টকর হচ্ছে। আসলে বাস্তবতা হচ্ছে হলো গেট, অধিকতর গেট খুলে দেওয়া। আমদানি কার্গো টার্মিনাল যা এখনো ওপেন করে দেওয়া হয় নাই, সেখানে জরুরি ব্যবস্থাপনায় এটার পাশ দিয়ে একটি গেট খুলে দেওয়া যেতে পারে। কমপক্ষে 2টা বাড়িয়ে দিয়ে আমাদের খালাস প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। বিমানবন্দরের কাস্টমস কার্যক্রমের এমন অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। কার্গো ভিলেজে আগুনে পুড়ে যাওয়া পণ্যের ধরন ও পরিমাণ যতই বিশাল হোক, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে দ্রুত ও সুনির্দিষ্ট খালাস কার্যক্রম পরিচালনা করা। কেননা পণ্য খালাসের এই দুর্ভোগ একদিকে যেমন ব্যবসা বাণিজ্য বিঘ্ন ঘটাচ্ছে, অন্যদিকে অব্যবস্থাপনায় নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কোটি কোটি টাকার পণ্য। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বরগুনাতে বৈদ্যুতিক ইঁদুর দমন ফাঁদে জড়িয়ে ইমরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল 6টার দিকে উপজেলার বড় ভাইজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইমরান তার মায়ের সঙ্গে ধান খেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় স্থানীয় আবু সালেহ ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে মসজিদের বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে ধান খেতে ফাঁদ পেতে রাখেন। অসাবধানতাবশত ইমরান সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তালতুলি থানার ওসি শাহজালাল জানান, এ ঘটনায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।